হ্যালো এভরিওয়ান, তোমাদের সবাইকে স্বাগত আজকের ক্লাসের মধ্যে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের রাজ্যসভা। রাজ্যসভার আমরা কম্পোজিশন সম্পর্কে পুরো জানবো, মানে এর গঠনটি। যে সকল স্টুডেন্টদের তোমাদের সেক পেপার রয়েছে ফার্স্ট সেমিস্টারে ট্রেনিং ইন ইউথ পার্লামেন্ট, তো তাদের ক্ষেত্রে এই ক্লাসটি দেখো। তোমরা যদি সিলেবাসের ওখানে খুলে দেখো, তোমরা কিন্তু শুধু পাবে এখানে রাজ্যসভা বলে পাবে, কিন্তু তার সঙ্গে এই কম্পোজিশনটা সেখানে থাকবে না। আমিও কম্পোজিশনটা লিখছি এখানে, কম্পোজিশন আছে। আর বেসিক্যালি এখানে পাওয়ার অ্যান্ড তার ফাংশান এটার সম্পর্কে এখানে থেকে কোশ্চেন হয় তোমাদের। তো আজকে যেহেতু আমি কম্পোজিশনটা এখানে লিখছি, শুধুমাত্র কম্পোজিশনটা আজকে আমরা করব। এটা না হলে ক্লাসটা অনেকটা বেশি কী হবে, লেন্দি হবে, তোমাদেরও বুঝতে অনেকটা বেশি সমস্যা হবে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারলে? তো আমি লোকসভাটা ওটা আগে করেছিলাম। তো লোকসভা থেকে এবার দ্বিতীয় যে রয়েছে এটা বি নাম্বার, এটা হবে, এটা আমি এ লিখে দিয়েছি, কিন্তু এটা বি অ্যাকচুয়ালি এখানে হবে। তো তারপরের যে রয়েছে তোমাদের রাজ্যসভার বিষয়ে রয়েছে, তো এটার বিষয়ে আমরা এখন জানবো বিস্তারিতভাবে। দেখো, আমরা লোকসভার ওখানে কী দেখেছিলাম, সেখানকে লোকসভাকে আমরা ফার্স্ট চেম্বার অফ দ্য হাউস বলে থাকি, কিন্তু রাজ্যসভাকে এখানে আমরা সেকেন্ড চেম্বার অফ দ্য হাউস বলে চিনি। সেকেন্ড চেম্বার এখানে বলা হয়। তারপরে সেখানকে বলেছে হাউস অফ দ্য পিপলের বলা হয়। আর এখানে আমরা রাজ্যসভাকে হাউস অফ দ্য এল্ডারও বলে থাকি, হাউস অফ এল্ডার। হাউস অফ দ্য এল্ডার বলে থাকি। এটা সবচেয়ে মানে এটা উচ্চ কোষ, সেখানে কিন্তু লোয়ার হাউস আমরা বলে থাকি, কিন্তু এটাকে আমরা আপার হাউস এখানে বলে থাকি। আশা করছি কি তোমরা আগের যে ক্লাসটি রয়েছে লোকসভাটা, সেটা তোমরা খুব ভালোভাবে পড়েছো, মানে দেখেছো ক্লাসটা, এবং তোমরা পড়েছো ঠিকঠাক করে বিষয়টা। তো তাহলে কী হবে, তোমাদের এই জিনিসটা বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, এটা আমি ওখানেও বলেছিলাম যে লোকসভাকে আমরা ফার্স্ট চেম্বার হাউস বলে থাকি। তারপর লোকসভাকে হাউস অফ দ্য চোলা, এখানে যেমন লিখছি আমি রাজ্যসভার ক্ষেত্রে হাউস অফ দ্য এল্ডার, কিন্তু লোকসভার ক্ষেত্রে সেখানে আমরা লিখেছিলাম সেখানে হাউস অফ দ্য পিপল। তারপর সেখানে লিখেছিলাম লোয়ার হাউস, এখানে লিখছি আমরা আপার হাউস। যদিও লোকসভা থেকে রাজ্যসভাটি একটু মানে উপরে, এখানে দাঁড়াও, এখানে 30 বছর যে রয়েছে, 30 বছর বয়স লাগবে যে কোনো যদি ব্যক্তি থাকে তাকে ভারতীয় হতে হবে, এবং 30 বছর তাকে বয়স লাগবে রাজ্যসভার সদস্য হতে। কিন্তু লোকসভার ক্ষেত্রে ছিল না, লোকসভার ক্ষেত্রে আমাদের 25 বছরে ছিল যথেষ্ট। মিনিমাম এজ তার যদি 25 থাকে, সে লোকসভার একজন মেম্বার হতে পারবে, কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে এমনটা নয়। তো এটা আমরা পুরো বিষয়টা কম্পোজিশনের মধ্যে এটা আমরা কভার করব। এটা বুঝতে পারলে তো তোমাদের যদি এইসবের মানে শব্দ দিয়ে যদি এক্সামের মধ্যে আসে কোশ্চেন, তো তাও তোমরা বুঝতে পারবে যে না, আমাকে রাজ্যসভার বিষয়ে জানতে চাইছে তারা। তো দেখো, এটা আমাদের আর্টিকেল, এটা হচ্ছে তোমার পার্লামেন্ট, পার্লিয়ামেন্ট। ওই জন্য আমি বলেছিলাম যে পার্লামেন্টের বিশেষ করে তিনটি মানে এর দিক রয়েছে, তিনটি দিকের বিশেষ করে এখানে গুরুত্ব, তিনটি দিকের উপর ভিত্তি করে আমাদের পার্লামেন্ট গঠন হয়েছে। রাষ্ট্রপতি, তারপরে হচ্ছে তোমার লোকসভা যাকে নিম্ন কক্ষ বলা হয় লোয়ার হাউস, তারপর রাজ্যসভা যাকে আমরা উচ্চ কক্ষ বলি। এই তিনটি দিকের উপর ভিত্তি করে আমাদের সংসদ, আমাদের পার্লামেন্ট গঠন হয়েছে। সেটা আমাদের আর্টিকেল নাম্বার 79-এর মধ্যে রয়েছে, এর আগেরবার বলেছি। এবং এই যে আমাদের রাজ্যসভা রয়েছে, রাজ্যসভা আমাদের কত নম্বর আর্টিকেলে রয়েছে তোমরা জানো? রাজ্যসভা এটা আমাদের আর্টিকেল নাম্বার রয়েছে 80-তে, 80 নম্বর আর্টিকেলের মধ্যে আমাদের রয়েছেন। এটা আর্টিকেল এটাও আর্টিকেল 80 নম্বর আমাদের আর্টিকেলের মধ্যে রয়েছে। তো সবার প্রথমে আমাদের যেটা জানতে হবে, তো এই যে রাজ্যসভা গঠন কেন, মানে এটার প্রয়োজনীয়তা কীরকম, কিসের কারণে রাজ্যসভা গঠন? দেখো, কোনো আগে জায়গার মধ্যে লোকসভার মধ্যে কোনো কিছু বিল একটা নিয়ে আসলো, তারপরে সেটা কী যাবে, রাজ্যসভার ওখানে যাবে। কিন্তু বিলটার মধ্যে এমন কোনো বিষয় রয়েছে যেটা মানে ওই বিলটা যদি লাগু হয়, তো বিভিন্ন যে সমাজের মধ্যে ব্যক্তিগণ রয়েছে তাদেরও অনেকটা অসুবিধা হবে। কিছু সংখ্যক সমষ্টি মানে কিছু সম্প্রদায় তারা বিশেষ করে সুযোগ সুবিধা পাবে, কিন্তু অন্য যে সম্প্রদায়ের মানুষ রয়েছে তারা বিশেষ করে অসুবিধা হবে এই বিলটির দ্বারা। তো রাজ্যসভার ক্ষেত্রে পাওয়ার কী রয়েছে, মানে রাজ্যসভা এটিকে কী করবে, অ্যামেন্ডমেন্ট করতে পারবে, এবং এর বিষয়ে ও বিলটার বিষয়ে কোনো কিছু জিনিস এখানে অ্যাড করতে পারবে। যদি লাগে যে এই বিলটা ঠিক না সাধারণ জনগণের জন্য, তো সেই বিলটাকে সে কী করতে পারে, মানে বাদ দিতে পারে, বা কোনোভাবে সেটার যে
এই মেজরিটির দ্বারাই তো কোনো কিছু জিনিস আইনটা পাস হবে, তো সেখান ক্ষেত্রে মানে সম্মতি দেবে না আমাদের রাজ্যসভা। একবার বলতে পারো এই যদি কোনো কিছু যদি ভুল কাজ করে থাকে লোকসভা, তো রাজ্যসভা মানে শুধরানোর কাজটা রাজ্যসভা রয়েছে। রাজ্যসভা প্রত্যেকটি বিষয়ে দেখবে খতিয়ে যে বিষয়টি কি ঠিকঠাক রয়েছে না ঠিকঠাক নেই। যদি ঠিকঠাক না থাকে তো রাজ্যসভার ক্ষেত্রে কোনোভাবে সেটা পাস আর হবে না। আগে বলেছিলাম যে লোকসভা ও রাজ্যসভার মধ্যে পাওয়ার কিন্তু সেম রয়েছে, শুধু কয়েকটা দিকের অন্তর রয়েছে। যেটা লোকসভা করতে পারে অনেকে বিষয়, সেটা মানে রাজ্যসভা আমাদের করতে পারে না। ঠিক আছে, তো আমরা এখন কম্পোজিশনটা সম্পর্কে জানবো। দাঁড়াও। আর যে সকল স্টুডেন্ট তোমরা আমাদের পেড ব্যাচের মধ্যে জয়েন হতে চাইছো, তোমরা জয়েন হতে পারবে। যারা যারা তোমরা ডিএসসি নিয়েছো তো তাদের ক্ষেত্রে 399, যে সকল স্টুডেন্টরা তোমরা মেজর নিয়েছো তাদের ক্ষেত্রে 799। এখানে তোমরা কি কি সাবজেক্টগুলো পাবে, মেজর পাবে, মাইনর পাবে, ডিএসসি পাবে, ভ্যাক, তার সঙ্গে সেক পেপারটা। সেক পেপার তোমার কিন্তু অনেক ধরনের রয়েছে সেক পেপার। ঠিক আছে, তোমরা আমাদেরকে আবার কেন এখানে চয়েস করবে, কারণ কি এখানে অনলাইন ক্লাস থেকে পাবি, সেটা তো পাবে একদম। তোমাদের যখন আমাদের ব্যাচের মধ্যে অ্যাড হবে তো সেখানে তো অনলাইন ক্লাস আমাদেরও কিছু তো রেসপন্সিবিলিটি থাকে তোমাদের প্রতি। তারপরে এখানে পিডিএফ নোট পাবে, তারপরে পুরো সেমিস্টারে এখানে সাপোর্ট পেয়ে যাবে। আমাদের পেড কোর্স নিয়ে কারো কোনো কিছু বিষয়ে যদি কোনো কোয়ারি থাকে তোমরা এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানেও তোমরা জয়েন হয়ে থাকতে পারো। সেখানেও বিভিন্ন ধরনের তোমাদের যে নোটিশ রয়েছে সেই জায়গার মধ্যে প্রোভাইড করা হয়ে থাকে সবার প্রথমে। এটা ফ্রিতে, এটা তোমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে এই লিঙ্কটা, তোমরা সেখান থেকে ক্লিক করে জয়েন হতে পারো। এর আমরা এবার কম্পোজিশন সম্পর্কে জানবো। রাজ্যসভা, কম্পোজিশন অফ রাজ্যসভা। কম্পোজিশন অফ রাজ্যসভা। দেখো আমাদের প্রথম আমি পয়েন্টটা একটু লিখি। প্রথম পয়েন্টে আমরা লিখতে পারি এখানে মানে সর্বোচ্চ, এটা এই কালিটা না, হোয়াইট কালিতে লিখবো, যেটা হচ্ছে তোর সর্বোচ্চ ও বর্তমান সংখ্যা। এটা তোমরা কম্পোজিশনের ক্ষেত্রে ফার্স্ট পয়েন্টে এটা রাখতে পারো। দেখো আমাদের রাজ্যসভার মধ্যে যে রয়েছে সর্বোচ্চ সংখ্যা সেটা থাকবে হচ্ছে 250, মানে 250 জন রয়েছে, মানে হতে পারে। কিন্তু বর্তমানে রাজ্যসভার সদস্য সংখ্যা কত জানো, সেটা হচ্ছে তোমাদের এটা প্রেজেন্ট টাইমে কত রয়েছে। প্রেজেন্ট বলতে গেলে বর্তমানে হচ্ছে 245, 245 জন বর্তমানে প্রেজেন্ট আমাদের রয়েছে। এই সদস্য সংঘগুলি কীভাবে নির্বাচিত হয়ে থাকে, মানে সদস্যের যদি তোমরা এখানে শ্রেণীবিভাগ যদি লেখো বিষয়টা, ধরো লিখতে লাগবে না, এটারই মানে সাব পয়েন্ট হিসেবে তোমরা ধরতে পারো। এখানে আমি 1 নম্বরে লিখলাম যেখানে নির্বাচিত সদস্য রয়েছে কিছু সদস্য। এই নির্বাচিত সদস্য কত থাকবে, মানে কত রয়েছে বর্তমানে 233 জন রয়েছে। এর মধ্যে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি যে রয়েছে সেই কেন্দ্রশাসিত অঞ্চলের যে বিধানসভা রয়েছে সেই বিধানসভার দ্বারা নির্বাচিত। নির্বাচন এখানে কীরকমভাবে হবে তোমরা জানো যে আমরা লোকসভার ওখানে যেরকম পড়েছিলাম যে নির্বাচিত হয়ে থাকে সাধারণ জনগণের ভোটের দ্বারা আমাদের এমএলএ, কিন্তু এখানে এরকমভাবে না। সে যেসব আমরা এমএলএকে নির্বাচন করি সেই এমএলএদের দ্বারাই আবার সেখানে ভোট হয়ে থাকে, সেই ভোটের দ্বারা তারা নির্বাচিত হয় এই রাজ্যসভার সদস্যরা। আমাদের সাধারণ ভোটের উপর নির্ভর করে এখানে হয় না, আমরা শুধু এখানে এমএলএ সিলেক্ট করতে পারি, কিন্তু এমএলএ যে রয়েছে তারা আবার রাজ্যসভার সদস্যকে এখানে নির্বাচিত করবেন। বোঝালো? আর ভোট যে রয়েছে একক হস্তান্তরযোগ্য ভোটের মাধ্যমে সেখানে সমানুপাতিক একটি প্রতিনিধিত্ব দ্বারা এখানে নির্বাচিত করা হয়। তোমরা বুঝতে পারলে নির্বাচিত সদস্য বর্তমানে হয়েছে 233 জন। আর এর মধ্যে কিছু আমাদের মনোনীত সদস্য রয়েছেন। মনোনীত সদস্য এই মনোনীত সদস্য কত রয়েছে, মনোনীত সদস্য থাকবে আমাদের 12 জন টোটাল। দেখো 233 আর হচ্ছে এখানে 12 যে রয়েছে এই দুটো যোগ করে তোমরা কিন্তু পাবে 245 বর্তমানে যেটা রয়েছে 245।
এই 12 জন যে রয়েছে, এই 12 জন আবার শুধুমাত্র কী করতে পারবে, এই রাষ্ট্রপতি এদেরকে নিয়োগ করতে পারবে। তাদের কি কি থাকতে হবে, তাদের এই 12 জনের মধ্যে বিশেষ মানে স্পেশাল কোনো কিছু নলেজ থাকবে। যেমন কেউ যদি লিটারেচার সম্পর্কে বেশি জানে, লিটারেচার, কেউ যদি আবার সায়েন্স, কেউ ধরে নাও এখানে আর্টস, আরেকজন অন্য কেউ রয়েছে সে আবার সোশ্যাল ওয়ার্কার, এইসব ব্যক্তিদেরকে শুধুমাত্র কী করতে পারে, আমাদের প্রেসিডেন্ট যে রয়েছে, প্রেসিডেন্ট অর্থাৎ রাষ্ট্রপতি, সে এদেরকে নিয়োগ করতে পারে এই 12 জন সদস্যকে সে নিজের ইচ্ছা মতো। কিন্তু এইসব নলেজ তাদেরকে অবশ্যই থাকতে হবে, লিটারেচার, সায়েন্স, আর্ট নয়তো সোশ্যাল ওয়ার্কার। বোঝা গেলো ফার্স্ট পয়েন্টে এটা একটা সাব পয়েন্ট বলতে পারো। এবার আমরা জানবো সদস্যদের যোগ্যতা কতটা থাকা দরকার। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার পয়েন্ট ধরো, সদস্যদের যোগ্যতা। যোগ্যতা এখানে যে রয়েছে, আর যেটা আমি আগে বললাম, তাকে ভারতীয় নাগরিক হতে হবে, তার সঙ্গে তার বয়স যে রয়েছে, তার বয়স হচ্ছে তোমার 30 বছর হতে হবে। যেটা আগেও আমি বললাম সবার প্রথমের দিকে যখন ক্লাসটা আমরা শুরু করি, সেখানে 30 বছর তাকে বয়স থাকতে হবে ন্যূনতম। আর এখানে তার কার্যকাল কতটা থাকবে, 3 নাম্বার, এটা মেন পয়েন্ট। কার্যকাল, এখানে তার কার্যকাল, এটা একটা আরেকটা কথা বলে দিই, এটা কিন্তু একটা পার্মানেন্ট বডি, এটা কোনোভাবে এটা ডিজলভ এটা হবে না, এটা ভেঙে দেওয়া মানে যাবে না, এটা একটা পার্মানেন্ট বডি। সদস্য যে কার্যকাল, সে কার্যকাল থাকবে হচ্ছে তো 6 ইয়ার্স থাকতে পারে, 6 ইয়ার থাকবে। কিন্তু এখানে কি হয়, প্রতি 2 বছর অন্তর যে রয়েছে, প্রতি 2 বছর অন্তর মানে 3-এর 1 ভাগ সদস্য রয়েছে, তাদেরকে রিটায়ার হতে হয় এবং নতুন পুনরায় সদস্য এখানে আবার নির্বাচন করা হয় এই কার্যকালের এখানে। ঠিক আছে, তো আমরা এবার জানবো এই সভাপতিত্ব কে করেন। কয়টা পয়েন্ট এখানে লিখলাম, 3টা। 4 নম্বর পয়েন্ট লিখবো আমরা সভাপতি। এই সভাপতি যে রয়েছে, যেমন রাষ্ট্রপতি রয়েছে, রাষ্ট্রপতির তারপরে উপরাষ্ট্রপতি রয়েছে, কোনো কারণে যদি রাষ্ট্রপতি না থাকে আমাদের উপরাষ্ট্রপতি করাতে পারে। এক্ষেত্রে এখানে যে সভাপতি যে রয়েছে, সভাপতি তোমাদের থাকবেন হচ্ছে তোর যে আমাদের উপরাষ্ট্রপতি থাকে, সেই উপরাষ্ট্রপতি থাকবেন এখানে সভাপতি হিসাবে। তিনি কি করবেন, যেটা আমরা বললাম রাষ্ট্রপতি এই সভাপতির কাজটি যথাসম্ভবভাবে এটি পরিচালনা করবেন। ঠিক আছে, বোঝা গেল পুরো বিষয়টি? আচ্ছা, ঠিক আছে। তো আজকে আমরা এর কম্পোজিশন সম্পর্কে জানলাম এবং এর পরের ক্লাসে আমরা কি জানবো সেটা হচ্ছে তোর পাওয়ার অ্যান্ড ফাংশন অফ দ্য রাজ্যসভার মধ্যে তার ক্ষমতা ও কার্যাবলী সম্পর্কে। এটা তোমরা সবাই ভালো করে এটা পড়বে।